Hi guys, welcome to English for WBCS classes. Dear aspirants, যারা ক্লার্কশিপ প্রিলিমসে পাস করেছো তাদেরকে আমার তরফ থেকে আমার হৃদয় ভরা কংগ্রাচুলেশনস। তোমরা যেন মেন্স পরীক্ষাতেও খুব ভালো ফল করতে পারো, এই আশা, হোপ এবং উইশ তোমাদের জন্য আমি রাখছি এবং ঈশ্বরের কাছে আমি প্রে করব যেন তোমরা যারা খাটছো, তাই না, যারা টিপস ধরে, যারা টাইম দিয়ে, যারা খাটছো, তারা যেন অবশ্যই ইন্টারভিউ কল পাও মেন্স পরীক্ষায় পাস করে, এটা আমি অবশ্যই প্রে করব। তো গাইজ দেখো, শুধু প্রেয়ার এনাফ নয় টু ক্লিয়ার অ্যান এক্সাম, তার জন্য আমাদের টু দ্য পয়েন্ট কিছু কাজ করতে হয়, ঠিক আছে। এর আগে আমি এসে নিয়ে এবং তোমার রিপোর্ট রাইটিং নিয়ে পিএসসির ক্লার্কশিপের আমি এর আগে অনেক কটা ভিডিও দিয়েছি, ঠিক আছে। সেগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল পেজে গিয়ে একটু সার্চ করে দেখে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে সেইগুলোও কেমনভাবে লিখতে হয়। তো আজকের আমি ভিডিওতে ডিসকাস করব যে আসন্ন ক্লার্কশিপ মেন্স এক্সামের জন্য টপ 5 টিপস ফর বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশন আছে, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো সেই ট্রান্সলেশন করার জন্য এখানে কিছু টিপস আমি শেয়ার করব, ইম্পর্ট্যান্ট টিপস, ঠিক আছে। দেখতে খুব ছোট ছোট, ঠিক আছে, কিন্তু ছোট ছোট হলেও এই টিপসগুলো যারা ফলো করবে, মাথায় রাখবে, বাংলা থেকে ইংলিশ হোক বা ইংলিশ থেকে বেঙ্গলি হোক, দুটো অনুবাদেই থেকে মানে দুটো অনুবাদের ক্ষেত্রেই, দুটো ট্রান্সলেশনের ক্ষেত্রেই কিন্তু তারা আর অন্যদের থেকে, যারা এই টিপসগুলো ফলো করবে না, অন্যদের থেকে কিন্তু তারা স্কোরের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে। তো চলো স্টার্ট করি ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, দেখো, যারা এই টিপসগুলো দেখবে আজকে ভিডিওর মধ্যে, তারা অবশ্যই টিপসগুলোকে ভালো করে রপ্ত করবে এবং 4 নম্বর টিপস, আই রিপিট 4 নম্বর টিপস আমি যেটা এখানে বলবো এই ভিডিওটা, সেটা কখনোই মিস করবে না। 4 নম্বর টিপসটা একদম মিস করবে না, তাহলে হয়তো অনেক কিছু মিস করে যাবে। আর বাড়িতে যখন প্র্যাকটিস করবে, ছোট ছোট প্যাসেজ দিয়ে আগে স্টার্ট করবে। আমাদের ইচ্ছা আছে যে আমরা একটা পেইড কোর্স লঞ্চ করি WBCS এর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্লার্কশিপ মেন্সের ইংলিশের জন্য। তো যদি লঞ্চ হয় তাহলে তোমরা আমাদের এই চ্যানেল পেজে জানতেই পারবে। তো চলো স্টার্ট করি। দেখো, প্রথম যে টিপস, ঠিক আছে, সেটা কি বলছে না, ডোন্ট রাশ টু ট্রান্সলেট ওয়ার্ড বাই ওয়ার্ড, ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন অর মেসেজ। দেখো, এইটাই হচ্ছে আসল বিপদের জায়গা। আমরা কি করি, তাড়াহুড়ো থাকে, এক্সাম হল প্রেশার, আমরা কি করি না, টাইম বাঁচানোর জন্য আমরা যদি একটা সহজ প্যাসেজ পাই বা আমরা যদি একটা কঠিন প্যাসেজ পাই, যেরকমই প্যাসেজ পাই না কেন, আমরা তাড়াতাড়ি শুরু করতে যাই, যে ট্রান্সলেশনটা তাড়াতাড়ি আমি স্টার্ট করি, তাড়াতাড়ি শেষ করব। কিন্তু মাথায় রাখবে যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন কিন্তু করবে না, ঠিক আছে। আগে ফার্স্ট পুরো প্যাসেজটা 2-3 বার পড়ে বুঝবে যে কোন সিচুয়েশনের কথা এর মধ্যে ডিসকাস করা হয়েছে, তার আগের কি লেখা নেই, বা তার পরের কি ধরনের মেন্টালিটি ওখানে ক্রিয়েট হতে পারে, তার আগের কি ধরনের টোন ওখানে ক্রিয়েট হতে পারে, তবে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এবং এই সিচুয়েশনটা কি মেসেজ আমাদের দিচ্ছে, এইটা ফার্স্ট তুমি কিন্তু বুঝবে। না হলে ট্রান্সলেশন করে আসলেও ট্রান্সলেশনের কোয়ালিটি ভালো হবে না, আর যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে মার্কসও ভালো হবে না। এটা খুব সাধারণ একটা কথা। আচ্ছা, এই ভিডিওটা কমপ্লিটলি দেখবে কিন্তু, ঠিক আছে। দেখো, অল্প যদি দেখো তাহলে হাফ নলেজ ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং, তাহলে অর্ধেক নলেজ পাবে, আর অর্ধেক নলেজ কিন্তু খুব ডেঞ্জারাস তোমার জন্য। তো বিফোর ট্রান্সলেটিং, ফোকাস অন দ্য সেন্স অফ দ্য সেন্টেন্সে। দেখো, সেন্টেন্সের সেন্সটা বুঝতে হবে যে কি বোঝাতে চাইছে। লিটারাল ট্রান্সলেশন অফেন produces wrong or awkward English. Ask yourself, what does the sentence really mean? মাথায় রাখবে যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করবে না, আগে ফার্স্ট 2-3টে সেন্টেন্স পরপর পড়ে নেবে, পড়ে নিয়ে তুমি দেখবে যে কি ধরনের ওখানে সেন্স ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। দেখো, এক্সাম্পল কি বলছে, ও এখনো আসেনি। এর দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে তাকে একবার ডাকা হয়েছে তাও সে আসেনি, ও এখনো আসেনি, অথবা ও গেছে তো গেছে এখনো আসেনি, দুটো, ঠিক আছে। বা ও এখানে আসার কথা এই সময়ের মধ্যে, সে এখনো এসে পৌঁছায়নি, এই কটা সেন্স এখানে ক্রিয়েট হতে পারে। ধরো, তাকে ডাকা হয়েছে, তাকে একবার ওয়ার্ন করা হয়েছে তাও সে আসেনি, তখন হবে হি হ্যাজ স্টিল নট কাম, তখন এইটা হবে।
এটা কিন্তু সব সময় হবে না, কিন্তু সব সময়ের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে তুমি যেটা লিখতে পারবে হি হ্যাজ নট কাম ইয়েট। ঠিক আছে, তাহলে দেখো তুমি যদি স্টিল ওয়ার্ডটা ইউজ করে যদি এইটা করতে যাও যে ও এখনো আসেনি, তাহলে এটা সব সময়ের জন্য কিন্তু রাইট হবে না। তাকে ডাকা হয়েছে, তাকে ওয়ার্ন করা হয়েছে, তাও সে আসেনি, তখন অনলি স্টিল দিয়ে করা যাবে। কিন্তু তুমি সমস্ত কিছুর ক্ষেত্রে ও এখনো আসেনি, তাকে ওয়ার্ন করা হয়েছে, সে এখনো আসেনি, তার আসার কথা ছিল এখনো আসেনি, তার তো এসে যাওয়ার কথা এই টাইমের মধ্যে, তাও সে আসেনি, এই সমস্ত সেন্সের ক্ষেত্রে হি হ্যাজ নট কাম ইয়েট। তাহলে তুমি কি করবে, হি হ্যাজ নট কাম ইয়েট এইটাকে বেশি ইউজ করার ট্রাই করবে যদি এই ধরনের সেন্টেন্স আসে। এটাকে ট্রাই করবে অ্যাভয়েড করার, কিন্তু যদি ওয়ার্নিং এর বিষয় থেকে থাকে, ঠিক আছে, তখন তুমি এটাকে ইউজ করতে পারো। আবার দেখো ও এখনো ঘুমাচ্ছে, হি ইজ স্টিল স্লিপিং। ঠিক আছে, ওর মাথা খারাপ নয়, হি ইজ নট ক্রেজি, অথবা হি ইজ পারফেক্টলি ফাইন, ডিপেন্ডস অন টোন। তো টোন কি বলছে, ঠিক আছে, ওর মাথা খারাপ নয় যে ওই ভুল কাজটা করবে, তার মানে হি ইজ পারফেক্টলি ফাইন। ঠিক আছে, আমি বললাম যে না ওইরকম কাজ করতেই পারে না, ওর মাথা খারাপ নয়, হি ইজ নট ক্রেজি, তার মানে কাজ হয়ে গেছে, একটা ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে সে কিন্তু পাগল নয়, তার মাথা খারাপ নয় যে সে এরম কাজ করবে, হতেই পারে না, সেই কাজ করতেই পারে না, তখন হি ইজ নট ক্রেজি। আবার বলা হচ্ছে কি না, যদি এটা থেকে এটা হয়ে যায়, যদি ও এটা করে ফেলে, তার মানে যে কাজটা এখন হয়নি ফিউচারে হবে, সেক্ষেত্রে হি ইজ পারফেক্টলি ফাইন, তার মানে সেই কাজটা করতেই পারে না। বোঝা গেল? তাহলে এই ধরনের ফার্স্ট তোমাকে আগে সেন্টেন্সটা পড়ে তার সেন্সটা বুঝতে হবে। আচ্ছা, আমি এই ভিডিওর মধ্যে দুটো ছোট ছোট প্যাসেজের, একদম ছোট ছোট প্যাসেজের টোন ধরে ট্রান্সলেশন তোমাদের মানে দেখাবো যে কি ধরনের তোমার রাইটিংটা হতে পারে, ফ্রেন্ডলি টোন কি, অ্যাংরি টোন কি, এটসেট্রা। আচ্ছা, আমাদের টিপস নাম্বার 2, মেইনটেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের যে তোমার পার্সন ধরে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরকম যে তোমার লেখা থাকে আর কি, তাই না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ধরে, যেমন আই এর সঙ্গে, যেমন ধরো আই এর সঙ্গে গো হয়, হি এর সঙ্গে তোমার গোজ হয়। ঠিক আছে, এই যে সেন্সগুলো, এই সেন্সগুলো অবশ্যই কিন্তু মেনটেন করবে, কখনোই যেন গুলিয়ে না যায়। বিশেষ করে ধরো, যেমন ধরো থাকে ফার্নিচার, ঘরের আসবাবপত্রগুলো অর্থাৎ ফার্নিচারগুলো সব উলঢাল হয়ে আছে, আমার চোখের চশমাটা ভেঙে গিয়েছে, তার চোখের চশমা আজকে নেই। এই যে সেন্টেন্সগুলো, ধরো চশমাকে সাবজেক্ট বানিয়ে দেওয়া হয়েছে, ফার্নিচারকে সাবজেক্ট বানিয়ে দেওয়া হয়েছে, কি ওয়ান অফ দ্য স্টুডেন্টস এরম সাবজেক্ট বানিয়ে দেওয়া হয়েছে, কি অনেক কটা ধরো ছাত্রছাত্রীর নাম দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে একজনকে মেন ক্যারেক্টার বানিয়ে দেওয়া হয়েছে যাকে প্রোটাগনিস্ট বলা হয়। এগুলো কিন্তু খেয়াল করবে, যারা আমার ভিডিও দেখে তারা জানে যে প্রোটাগনিস্টকে ধরে কিভাবে প্রেসি করা যায়, প্রোটাগনিস্টকে কিভাবে সাবজেক্ট বানানো যায়, এটসেট্রা। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে কিন্তু অবশ্যই ফলো করে ট্রান্সলেশন করতে হবে, এটা যেন কোনোভাবে মিস আউট না হয়ে যায়। টিপস নাম্বার 3, ফোকাস অন ন্যাচারাল এক্সপ্রেশন, নট লিটারাল ফর্ম। ইফ ইউর ট্রান্সলেশন সাউন্ড স্ট্রেঞ্জ হোয়েন স্পোকেন অ্যালাউড, রিফ্রেজ ইট। মাথায় রাখবে, যখন কোনো ট্রান্সলেশন করবে, ট্রান্সলেশনটা লেখার আগে না একটু বিড়বিড় করে বলার চেষ্টা করবে, নিজের সঙ্গে নিজে কথা বলবে, দিয়ে দেখবে যে কোনটা শুনতে ভালো লাগছে সেইটাকে লিখবে। ঠিক আছে, লিটারাল মানে ফর্মে তুমি করার চেষ্টা করবে না, সবসময়ের জন্য বলে করার চেষ্টা করবে যে কোনটা এই সিচুয়েশনে শুনতে সাউন্ডস লাগছে। যেমন দেখো, আমি খুব ক্লান্ত, আই অ্যাম ভেরি টায়ার্ড, এটা অলওয়েজ লিখবে না, অন্তত এই ধরনের যে ট্রান্সলেশনের সেন্টেন্স এটাকে অ্যাভয়েড করবে, কেননা এটাকে খুব একটা স্ট্যান্ডার্ড ইংলিশ বলা হয় না, এটা খুব জেনারেলাইজ স্টেটমেন্টকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করে। দ্যাট ইজ ওয়াই ইউ শুড অ্যাভয়েড আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। ইনস্টেড তুমি এটা লেখো আই অ্যাম রিয়েলি টায়ার্ড। ঠিক আছে, আমি খুব ক্লান্ত, আই এম রিয়েলি টায়ার্ড, মানে তুমি যে খুব ক্লান্ত এবং তুমি মিথ্যে কথা বলছো না, এটাকে এস্টাবলিশ করে লেখা, অর্থাৎ তোমার সেন্টেন্সটাকে একটা এক্সট্রা স্ট্রেংথ দেওয়া, তাই না, একটা এক্সট্রা তাকে ফোর্স দেয়া,
মানে এমফাসাইজ যাকে বলছি, তাহলে আমি খুব ক্লান্ত, এই ধরনের যে সেন্টেন্সগুলো আসবে, আমি খুব ক্লান্ত, সে খুব ক্লান্ত, ঠিক আছে, যদি সে খুব দুঃখী, এই ধরনের যে সেন্টেন্স, এরম কিছু সেন্টেন্স যদি থাকে, তাহলে অবভিয়াসলি তুমি সেন্টেন্সটার ওপর একটা স্ট্রেস দেবে এবং সেন্টেন্সটাকে একটা ফোর্স দেবে যে তুমি মিথ্যে কথা বলছো না, তাই আই অ্যাম রিয়েলি টায়ার্ড, এটা বেশি ভালো আই অ্যাম ভেরি টায়ার্ডের থেকে। টিপস নাম্বার 4, ইংলিশ অফটেন ইউজেস ইন্টোনেশন অ্যান্ড ওয়ার্ড চয়েস টু এক্সপ্রেস টোন। তাহলে টোনের ওপর বেস করে, এই টোন বোঝাটা খুব দরকার। আমি যখন তোমার প্রেসি করিয়েছিলাম, ঠিক আছে, আমি এর আগে প্রেসির অনেক তোমার ভিডিও আপলোড করেছি এবং আমাদের অনলাইন কোর্সে, ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আমি দেখিয়েছিলাম যে প্রেসি করতে গেলে কিভাবে টোনের দরকার হয়। শুধু প্রেসি নয়, সিস্যাটের যে কম্প্রিহেনশন আছে, অর্থাৎ যখন WBCS এর নতুন সিলেবাস এসেছিল, সিস্যাট ছিল, তার যে কম্প্রিহেনশন আছে সেগুলোও কিভাবে জাস্ট টোনের ওপর বেস করে কিন্তু সলভ করে ফেলা যায়, যার জন্য টোন খুব ইম্পর্টেন্ট। তাহলে টোন ধরে আমরা কি দেখতে পাই, দেখো এক্সাম্পল দেখো, তুমি কি পাগল, ধরো এরকম একটা সেন্টেন্স রয়েছে, তুমি পাগল নাকি, দুটোর মানে একই, তুমি কি পাগল, তুমি পাগল নাকি, দুটো সেন্টেন্স কিন্তু একই, কিন্তু টোন ধরে এদের ইউজ আলাদা। যেমন দেখো, তুমি কি পাগল, আর ইউ ক্রেজি, অর্থাৎ কি তুমি একটা ভুলভাল কাজ করছো, ঠিক আছে, তুমি ভুল জায়গায়, তুমি ধরো ভুল জায়গায় তোমার সময় নষ্ট করছো, আমি বলছি আরে তুমি কি পাগল যে তুমি এসব কাজ করছো, আর ইউ ক্রেজি, তুমি এসব ভুলভাল কাজ করছো কেন, এটা ফ্রেন্ডলি অর জোকিং টোন। তুমি কি পাগল নাকি, আরে তুই এক পাগল নাকি এরম করছিস। তুমি কি পাগল, অ্যাংরি টোন, আরে কি মুশকিল, তুমি এটা এখানে না রেখে এটাকে ওখানে রেখে আসলে, তুমি পরীক্ষার দিন সকাল 8টা পর্যন্ত ঘুমোচ্ছ, তুমি কি পাগল, তাহলে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড। তাহলে এই যে সেন্সটা, তাহলে একটা প্যাসেজ ট্রান্সলেশনে ফার্স্ট তোমাকে প্যাসেজটা পড়তে হবে এবং বুঝতে হবে তার মধ্যে সেন্স কি ক্রিয়েট করছে, তার মধ্যে টোন কি ক্রিয়েট করছে, তার মানে যে সেন্টেন্সটা তুমি ট্রান্সলেশন করছো তার ঠিক ইমিডিয়েট আগের 2-3টে সেন্টেন্স পড়বে, তার পরের 2-3টে সেন্টেন্স পড়বে, দিয়ে দেখবে সেখানে কি বলতে চাইছে, তার উপরে বেস করে কিন্তু তোমাকে এরকম ট্রান্সলেশন করতে হবে। তুমি কি পাগল, তুমি পাগল নাকি, দেখো দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। এবার তুমি ধরো মানে একটা অ্যাংরি টোন রয়েছে ওখানে, ধরো অ্যাংরি এক্সপ্রেশন রয়েছে, তুমি আর ইউ ক্রেজি লিখে দিলে, তাহলে কিন্তু সেটা ভালো হলো না, ওটা কিন্তু স্কোর ফেচিং হবে না, ঠিক আছে। আরে ধুর, ওহ কামন, ও ড্যাম ইট, তার মানে কোনো কাজ হয়ে গেছে, তারপরে বলছি আরে ধুর এ কি করলাম, তখন ওহ ড্যাম ইট, ঠিক আছে। আরে ধুর অর্থাৎ কি, আরে ধুর এই কাজটা কেউ করে নাকি, অর্থাৎ কাজ এখনো হয়নি, ও কামন অর্থাৎ কি চলো আমরা কাজটা করি, ঠিক আছে। এই ধরনের কিছু সেন্স এখানে ক্রিয়েট করছে, ডিপেন্ডস অন সিচুয়েশন। দয়া করে বসুন, প্লিজ হ্যাভ এ সিট, এটা খুব পোলাইট, ঠিক আছে, রেসপেক্ট দিয়ে বলা হচ্ছে। বসো, এবার যদি বলা হয় বসো, সিট ডাউন, কমেন্ট অর ইনফর্মাল, তার মানে শুধুমাত্র একটি সেন্টেন্সের যে টোন বা এক্সপ্রেশন সেটা তোমাকে বুঝতে হবে এবং তোমাকে দেখতে হবে যে প্রোটাগনিস্টকে, যে প্রোটাগনিস্ট সে যদি যাকে বলছে, অর্থাৎ একজন স্পিকার একজন লার্নার, যে স্পিকার সে যদি লার্নারের থেকে অথরিটিতে বেশি বড় হয়, বয়সে বড় হয়, ঠিক আছে, সুপিরিয়র কোয়ালিটির যদি কেউ হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি সেখানে সিট ডাউন অবভিয়াসলি কিন্তু কাজ করবে। কিন্তু যদি এরম হয় যে সেখানে অনলি রেসপেক্টের কাজ হচ্ছে, কে বলছে সেটা ম্যাটার নয়, তাহলে দয়া করে বসুন, প্লিজ হ্যাভ এ সিট, এটা কাজ হবে। বোঝা গেল? চলো পরের টিপসটা দেখে নিই। টিপস নাম্বার 5, এখানে দেখো বিল্ডস ফ্লুয়েন্সি অ্যান্ড কনফিডেন্স। তোমার লেখার মধ্যে একটা ফ্লুয়েন্সি থাকতে হবে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ফ্লো ওয়াইজ চলে আসছে সেটা থাকতে হবে, যার মধ্যে কনফিডেন্স এটা শো করতে হবে, যেটা আমি তোমাকে প্রথমেই বললাম যে তোমার সেন্টেন্সের মধ্যে আমি লিটারেলি আমি ট্রুলি টায়ার্ড, তাই না, আই এম রিয়েলি টায়ার্ড, অর্থাৎ কি আমি সাপোর্ট করছি, কনফিডেন্স দেখাচ্ছি যে হ্যাঁ আমি টায়ার্ড, আমি মিথ্যে কথা বলছি না, এইরকম একটা ব্যাপার থাকতে হবে। হেল্পস ইউ চুজ ন্যাচারাল ফ্রেজ অটোমেটিক্যালি, অবশ্যই ন্যাচারাল ফ্রেজগুলো এখানে চুজ করতে হবে, তার মধ্যে তার জন্য এক্সপ্রেশন, টোন এগুলো তোমাকে বুঝতে হবে, এবং গ্রামাটিক্যাল এরর, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ধরে, ঠিক আছে, টাইম ধরে, টেন্স ধরে গ্রামাটিক্যাল এররকে তোমাকে যেভাবেই হোক অ্যাভয়েড করতে হবে, রিডিউস করতে হবে, এবং ওভার থিঙ্কিং, তোমার সেন্টেন্সের মধ্যে যেন ওভার থিঙ্কিং কোনোরকমভাবে যেন এফেক্ট না করে সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। কিছু এক্সাম্পল দেখা যাক। ও ঘুমিয়ে পড়েছে, হি ইজ অ্যাসলিপ নাও, ঠিক আছে,
হি ফেল স্লিপড এরম কিন্তু হবে না, এরকম লিখবে না তুমি। ও ঘুমিয়ে পড়েছে, হি ইজ অ্যাসলিপ নাও, ঠিক আছে। আমি এখন বেরোচ্ছি, আই অ্যাম হেডিং আউট নাও। এ দেখো এগুলো সব ফ্লো, কনফিডেন্স, উইথ কনফিডেন্স অ্যান্ড ফ্লো বোথ আর অ্যাভেলেবেল ইন দিস সেন্টেন্সেস, ঠিক আছে। মোর ন্যাচারাল দেন আই অ্যাম গোয়িং আউট নাও, তাহলে তুমি যদি লেখো আই অ্যাম গোয়িং আউট নাও, এটার থেকেও বেশি ন্যাচারাল এবং কি ফ্লো এবং কনফিডেন্স আছে আই অ্যাম হেডিং আউট নাও, ঠিক আছে। তুমি ঠিক বলেছো, ইউ আর রাইট, নট ইউ টোল্ড রাইট, তাহলে ইউ টোল্ড রাইট এই ধরনের সেন্টেন্স তুমি লিখবে না, ঠিক আছে। তোমাকে ইউ আর রাইট এই ধরনের সেন্টেন্স লিখতে হবে যেখানে কনফিডেন্স এবং ফ্লো দুটোই এক্সিস্ট করবে, ঠিক আছে। তাহলে খুব ইম্পর্টেন্ট, আমরা 5টা টিপস এখানে ডিসকাস করলাম। এবার তোমাকে আমি দুটো ছোট ছোট প্যাসেজ ট্রান্সলেশন দেখাচ্ছি, এটা ফ্রেন্ডলি বা পোলাইট টোনের ওপর বানানো। তুমি আজ অনেক ভালো কাজ করেছো, ইউ হ্যাভ ডান এ রিয়েলি গুড জব টুডে, ঠিক আছে। আমি সত্যি খুশি, আই অ্যাম জেনুইনলি হ্যাপি। দেখো আই অ্যাম রিয়েলি হ্যাপি এখানে কিন্তু লেখা উচিত ছিল, কিন্তু আই অ্যাম রিয়েলি হ্যাপি কিন্তু এখানে লেখা হয়নি, এখানে আই অ্যাম জেনুইনলি হ্যাপি। তার মানে কি, এখানে একটা ফ্লো রয়েছে যে তুমি গুড জব করেছো, সেই জন্যে আমি ভেতর থেকে হ্যাপি, আমি ভেতর থেকে হ্যাপি, আমি সত্যি সত্যি হ্যাপি, আমি ভেতর থেকে হ্যাপি, আই অ্যাম জেনুইনলি হ্যাপি। অর্থাৎ এখানে রিয়েলির থেকেও বেশি পারফেক্ট মনে হয়েছে কি না, জেনুইনলি হ্যাপি এখানে লেখাটা উচিত ছিল, ঠিক আছে। যদি এইভাবে মন দিয়ে পড়ো, ইফ ইউ কিপ স্টাডিং উইথ দিস ডেডিকেশন, এখানে মন দিয়ে পড়েও কিন্তু অ্যাটেনশন নয়, ডেডিকেশন, তুমি অবশ্যই সফল হবে। ইউ উইল সিওরলি সাকসিড, আমি তোমার উপর ভরসা রাখি, আই বিলিভ ইন ইউ, ঠিক আছে। আই বিলিভ ইন ইউ অথবা আই ট্রাস্ট ইউ এখানে লেখা যাবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো জেন্টেল মোটিভেটিং ওয়ার্ডস কি কি ইউজ করা হয়েছে, জেনুইনলি, সিওরলি, বিলিভ, মেক দ্য টোন ওয়ার্ম অ্যান্ড এনকারেজিং। তাহলে বোঝা গেল তোমাকে কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, কোন ধরনের টোনের ক্ষেত্রে, কোন ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে, কোন ধরনের ওয়ার্ড এবং কি ধরনের সেন্টেন্স তোমাকে লিখতে হবে। এবার দেখো অ্যাংরি বা ফ্রাস্ট্রেটেড টোন যদি থাকে, তুমি আবার ভুল করেছো, দেখো তুমি আবার ভুল করেছো, এই যে আবারটাই যেন জোর পড়ছে, তুমি আবার ভুল করেছো, ঠিক আছে। তাহলে ইউ হ্যাভ মেড দ্য সেম মিস্টেক এগেইন, এই দেখো, ওকে। কতবার বলেছি মনোযোগ দিয়ে কাজ করতে, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু ফোকাস, তুমি যদি এমনভাবে চালিয়ে যাও কিছুই ঠিকভাবে হবে না, ইফ ইউ কিপ গোয়িং লাইক দিস নাথিং উইল টার্ন আউট রাইট, বোঝা গেল। তাহলে এটা অ্যাংরি বা ফ্রাস্ট্রেটেড টোন ব্যবহার হয়েছে। ওয়ার্ডস, কোন ওয়ার্ডসগুলো ফ্রাস্ট্রেটেড বা অ্যাংরি টোনকে রিপ্রেজেন্ট করে, যেমন এগেন, হাউ মেনি টাইমস, নাথিং উইল টার্ন আউট রাইট, ক্রিয়েট এ ফার্ম অ্যান্ড ইরিটেটেড টোন। তাহলে এই যে 5টা টিপস এবং কিছু যে কথা তোমাদের সঙ্গে আমি এখানে ডিসকাস করলাম, এবং লাস্টলি আমি দুখানা প্যাসেজ ট্রান্সলেশন তোমাকে করে দেখালাম যে এইভাবে করতে হয়। যদি তুমি এই টিপসগুলো মেনটেন করে চলো এবং এক্সাম হলে গিয়ে যদি এগুলোকে এক্সিকিউট করো এই টিপসগুলোকে, তাহলে অনেক ছোট ছোট পয়েন্টসকে কাজে লাগিয়েও কিন্তু স্কোরিংয়ের দিক থেকে তুমি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।